আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সো লাস্ট মনে হয় কয়েকটা ক্লাস আপনার ফ্রিকুয়েন্টলি মিস গেল নাকি? জি ভাইয়া। সো তারপরে কি দেখা হয়েছে মানে ক্লাস ম্যাটেরিয়ালস বা ওভারঅল সব কিছু? জি ভাই, ওই যে ম্যাপের ক্লাসের ক্লাস ম্যাটেরিয়ালটা দেখা হয়েছে। তা আমি হচ্ছে আপনার থেকে ভিডিও চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওটা করে দিব নি। ওই দিন আনফরচুনেটলি কিছু টেকনিক্যাল রিজনে ভিডিওটা পরবর্তীতে রেকর্ড হয় নাই। আমি ওটা এডিশনালভাবে একটা ক্লাস ম্যাটেরিয়াল দিয়ে সব কিছু ঠিকঠাকভাবে একটা ভিডিও করে আমি আপনাদেরকে দিয়ে দিব। জি ভাইয়া। আচ্ছা, আজকে যেই টপিকটা নিয়ে করব সেটা আগে একটু আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওয়েল, লিসেনিংয়ে আমরা অনেকগুলো কোশ্চেন টাইপ বলছিলাম, এবং প্রত্যেকটা কোশ্চেন টাইপ একটা ডিফিকাল্টি কার্ভ মেনটেন করে। আমরা যেটা জানি যে প্রত্যেকটা কোশ্চেন টাইপ এক এক রকম, এক একটা স্ট্র্যাটেজি এক এক রকম, এক একটা ডিফিকাল্টিস লেভেল এক এক রকম। সো আমরা শুরু থেকেই অলরেডি ম্যাপ লেভেলিং করছি, এমসিকিউ করলাম, এবং আজকে যেটা করব সেটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন বা ইনফরমেশন ম্যাচিং, যেই টপিকটা আছে। এই কোয়েশ্চেন টাইপটা আজকে আমরা দেখব এবং এটা সলভ করব। আমি কেন এই কোয়েশ্চেন টাইপগুলো আমরা আগে করতেছি, কজ আমরা যখন এই কোয়েশ্চেন টাইপগুলো ক্যাচ করতে পারবো, যে এটার ফরম্যাটটা বুঝে এই কোয়েশ্চেন আনসার করতে আমাদের যতটুকু কনসেন্ট্রেশন এবং মিনিং বা প্যারাফ্রেজিং বোঝার যে অ্যাবিলিটিটা ক্রিয়েট হবে, ওইটার পরবর্তীতে আমরা যদি গ্যাপ ফিলিং করি বা সামারি কমপ্লিশন করি বা নোট কমপ্লিশন করি, ওইগুলো আমাদের জন্য কোয়াইট ইজি মনে হবে এবং কিছুই মনে হবে না আলটিমেটলি। বিকজ আপনারা অলরেডি ওইগুলো তো অভ্যস্ত, রিডিংও করছেন বা পার্ট ওয়ানেও করছেন। বিকজ আমাদের গ্যাপ ফিলিংয়ে খুবই স্পেসিফিক কোনো কিছু ইনফরমেশন আমাদেরকে ক্যাচ করতে হয়। আচ্ছা, এবার শুরু করি ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন শুরু করার প্রথমে আমি বলি যে অন্যান্য কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের যা হয় যে আনসারটা আমাকে শুনে নিতে হয় বা একটা আইডিয়া দেওয়া থাকে কোয়েশ্চেনে। ঠিক আছে, এইখানে একটা সবার মধ্যে একটা ধারণা ক্রিয়েট হয়। আমি আগে কোয়েশ্চেনটা বের করি, প্র্যাকটিক্যাল একটা কোয়েশ্চেন যদি আপনাদের সামনে রাখি। দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, সো এই হচ্ছে ম্যাচিং ইনফরমেশন বা ইনফরমেশন ম্যাচিং, যে টপিক কোশ্চেন টাইপ যেটা আমরা আজকে করব। এবং কোশ্চেনটা থাকে ঠিক এইরকম, আপনাদেরকে কিছু মানে ইনফরমেশন ম্যাচিংটা অ্যাকচুয়ালি কী সেটা হচ্ছে, আপনার ইনফরমেশন আপনি শুনবেন, ইউ হ্যাভ টু হিয়ার ইনফরমেশন অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ম্যাচ দ্য ইনফরমেশন উইথ দ্য রিলেভেন্ট কোশ্চেন আর রিলেভেন্ট অপশনস। ঠিক আছে, সো এরকম কোশ্চেন থাকে যে আপনার এই দেখেন অনেকগুলা, ফর এক্সাম্পল যে এখানে অনেকগুলো পার্সোনালিটি ট্রেটস বলা আছে বা কোনো পার্সোনালিটি নিয়ে অনেকগুলো মানে কথা বলা আছে, অপশন দেওয়া আছে, এবং কোশ্চেনের মধ্যে দেওয়া আছে এল্ডেস্ট চাইল্ড, মিডল চাইল্ড, ইয়াংগেস্ট চাইল্ড। সো এরকম অপশন থাকবে। সো কার সাথে কোন ডিসক্রিপশনটা বেটার যাচ্ছে, আমাকে ওই ইনফরমেশনটাই অডিও থেকে শুনে ওটাকে ডিসিশন মেকিং করে আমাকে ওটা সিলেক্ট করতে হবে। সো অনেকে মনে করে যে একটা এইখানে যেহেতু আনসারগুলো দেওয়া আছে লিটারেলি, মানে মনে করে যে অপশন যেহেতু দেওয়া আছে এটা কোয়াইট ইজি হইতে পারে। বাট এইখানে ডিফারেন্সটা কোথায় আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এই কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জিং কেন আমি বলতেছি, কজ ডিফিকাল্টিস লেভেলের শুরুতে কেন বলতেছি, কজ এইটাতে আপনি কোনো কিছু হুবহু পাবেন না। ফর এক্সাম্পল যদি ওই কোয়েশ্চেনটাই আমি যাই আবার, কোয়েশ্চেনটা যদি যাই, সাপোজ এইখানে আউটগোয়িং দেওয়া আছে বা সেলফিশ দেওয়া আছে, আপনি অডিওতে কিন্তু এইটারই একটা বিস্তৃত একটা প্যারাফ্রেজিং লাইন শুনবেন। ঠিক আছে, সো এইখানে কিন্তু আপনি এক্স্যাক্ট ওয়ার্ড যদি ফোকাস করি আমরা বা এক্স্যাক্ট ওয়ার্ড নিয়ে কোনো কিছু কিন্তু পাবেন না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফুললি অল দ্য অপশনস, এবং ওই অপশনগুলো কী বলতেছে, ওই ইনফরমেশনটা, ওই আইডিয়াটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, এবং দেন উই হ্যাভ টু জাম্প ইন আনসারিং দ্য কোয়েশ্চেন্স, কজ তখনই আপনি
যখন ভালোভাবে বুঝবেন আইডিয়াটা, তখনই আমরা ওই মিনিংটা ক্যাচ করতে পারবো, বা কখন কার সম্পর্কে বলতেছে, ওর অডিও ট্রানজিশন যেগুলো আছে বা ইনফরমেশন যেগুলো ট্রানজিশন আছে, ওগুলো আমরা ক্যাচ করতে পারবো। আচ্ছা, সো এই কোয়েশ্চেন টাইপটা আলটিমেটলি আমাদের কোন কোন স্কিলের দরকার আছে? প্রথমত আমাদেরকে মিনিং বুঝতে হবে, যে আমরা শুনবই ওই টেন্ডেন্সিতে যে আমরা মিনিংটার জন্য, যে আমরা কি বলতেছি ওই ওভারঅল যে ব্রড একটা ধারণা, ওই ধারণাটা আমরা ক্যাচ করব বা ওটার জন্য শুনবো। দ্বিতীয়ত হচ্ছে প্যারাফ্রেজিং, বিকজ আমি বললাম যে কখনোই আপনাকে রিপিটেড ওই ওয়ার্ড, এক্স্যাক্ট ওয়ার্ডটা বলবে না। যদি ইন্ট্রোভার্ট থাকে, ওই ইন্ট্রোভার্ট কথাটা আপনাকে বলবে না, সে এটাকে একটু প্যারাফ্রেজ করে, আইদার সে অনেক শাই বা লজ্জা পায় বা মানুষের সাথে এত তাড়াতাড়ি ওপেন হয় না, এভাবে একটু ইনফরমেটিভ করে আপনাকে প্যারাফ্রেজ করে বলবে। সো এইটা আমাদের ক্যাচ করতে হবে। দেন কনসেন্ট্রেশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এইখানে মাল্টিপল স্পিকার থাকে, যেটা আমি আগেও বলছি যে পার্ট 3-তে, যেহেতু বেসিক্যালি পার্ট 2-তে আসলে হ্যাঁ ইট উইল বি কোয়াইট ইজিয়ার ফর ইউ, বিকজ ওইখানে একজন কথা বলবে অ্যান্ড ইউ ক্যান ক্যাচ দ্য ইনফরমেশন ভেরি ইজিলি। বাট যখন এটা পার্ট 3-তে আসবে, তখন কিন্তু এখানে মাল্টিপল স্পিকার থাকবে। সো মাল্টিপল স্পিকার যখন থাকবে, আপনার কনসেন্ট্রেশন থাকতে হবে টপ নচ, বিকজ আপনার বুঝতে হবে যে মানে যেহেতু মাল্টিপল টোন আসবে, মাল্টিপল সাউন্ড শুনবেন, সো দুইজন কথা বলবে, কে কোন বিষয় নিয়ে কথা বলতেছে স্টিল না, এবং কোন বিষয় থেকে কে কোন কার টপিকে আবার জাম্প করতেছে, কার ইনফরমেশন সে বলতেছে। সো এইগুলো বোঝার জন্য আমাদেরকে টোটালি এই কোয়েশ্চেনটা যখন অডিওটা শুরু হবে এবং শেষ হবে, এইটুকুর মধ্যে আমাদের কনসেন্ট্রেশন কোনোভাবেই ব্রেক হওয়া যাবে না। We have to follow the logic, we have to follow the flow of that audio. So after that you can answer all those questions. So আমাদের কনসেন্ট্রেশন থাকতে হবে টপ নচ এবং ফাস্ট ডিসিশন মেকিং, কাজ এইখানে বিষয়টা হচ্ছে কি, আমি আপনাদেরকে যদি আবার কোয়েশ্চেনটা দেখাই, এইখানে সাপোজ আপনার 21 থেকে যদি শুরু হয়, অডিওটা 26-এ গিয়ে থামবে। সো এর মধ্যে এল্ডেস্ট চাইল্ড নিয়ে কথা বলবে, মিডল চাইল্ড নিয়ে কথা বলবে, ইয়াংগেস্ট চাইল্ড নিয়ে কথা বলবে। সো এই জিনিসটা আমাদেরকে খুবই মানে যখন শুনবো, অবভিয়াসলি ইনফরমেশনটা আমাদেরকে প্যারাফ্রেজিংটা বুঝে ক্যাচ করতে হবে, ক্যাচ করে আমাদেরকে ফাস্ট ডিসিশন নিতে হবে, ঠিক আছে? কজ ও কিন্তু কোনো ব্রেক দিবে না। আর এখানে এক একটা ইনফরমেশন এক এক রকম, যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট যখন বলে ওটা প্যারাফ্রেজিং ধরতে না পারেন, তখন আপনার অডিওতে কিন্তু আলটিমেটলি বাঁচতেছে সাপোজ এর পরেরটার জন্য ইন্ট্রোভার্টেড কিছু একটা উই রিলেটেড ইনফরমেশন বাঁচতেছে। সো তখন ইউ উইল বি কনফিউজড। সো ফাস্ট ডিসিশন মেকার হইতে হবে। সো এইখানে আলটিমেটলি লিসেনিংয়ে পুরাটাই যে স্টুডেন্টস অফেন হিয়ার দ্য আনসার, আপনি যেহেতু আনসারও শুনবেন, অবভিয়াসলি শুনবেন যেহেতু আপনি অডিও শুনতেছেন, সো বাট ফেল টু রেকগনাইজ ইট, অ্যান্ড এটাই হচ্ছে মেইন সমস্যা। এবং এই জন্য আমাদেরকে কনসেন্ট্রেশন অ্যান্ড প্যারাফ্রেজিং স্কিল, এটা আমাদেরকে বিল্ড আপ করতে হবে। এবং এই জিনিসটা বিল্ড আপের জন্য সব থেকে যদি টু বি ফ্র্যাঙ্ক আমি বলি ভাইয়া আপুরা, এখানে কোনো শর্টকাট নাই, ঠিক আছে? অনলি শর্টকাট অ্যান্ড অনলি বেস্ট স্ট্র্যাটেজি উড বি প্র্যাকটিসিং মোর অ্যান্ড মোর, ঠিক আছে? সো যত বেশি প্র্যাকটিস করবেন আপনি, তত বেশি ওই টোনটা, ওই ফ্লোটা, ওই কথা বলার যে মানে ওই অডিওর যে ফ্লোটা, বা কোন জিনিসটা আপনাকে ক্যাচ করতে হবে, কোন জিনিসটা রেলেভেন্ট হবে, তখন অটোমেটিক্যালি এটা আপনার মধ্যে অ্যাডাপ্টেশনের মধ্যে চলে আসবে। সো প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি। আচ্ছা, এবার আসি কোয়েশ্চেন টাইপ। আমরা আগে যেহেতু সব কিছু, আমি যেহেতু অলরেডি আপনাদেরকে টাইপ বলছি, বাট একটা কোয়েশ্চেন সলভ করার আগে আমাদেরকে জানতে হবে ওই কোয়েশ্চেনটা কী, ওই কোয়েশ্চেনটা কীভাবে সলভ করব, এবং আলটিমেটলি কী মানে ওভারঅল কীভাবে ভালোভাবে বোঝা যায়। সো আমাদেরকে আগে কোয়েশ্চেনটা বুঝতে হবে। সো ম্যাচিং ইনফরমেশনে ইউ উইল লিসেন টু ইনফরমেশন, আপনি অনেকগুলো ইনফরমেশন শুনবেন এবং এইগুলো ম্যাচ করবেন টু দ্য কারেক্ট অপশন, কোন অপশনের সাথে এই ইনফরমেশনটা পারফেক্টলি গোজ উইথ উইচ অপশনস, এবং এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো ইউ মে ম্যাচ, বিকজ অনেক যত কোশ্চেন থাকে এগুলো এই টপিকের মধ্যে থাকে। আইদার আপনি এই যে পিপল সিলেক্ট করবেন, ম্যাচ করবেন, যেমন এখন আমি যেটা আপনাদেরকে দেখাইলাম ওটাতে কিন্তু পিপল বা কাইন্ড অফ যে আপনার ওই সন্তান, কোন সন্তান কী, সো এটা পিপল। আবার থাকতে ওই স্পিকার, কোন স্পিকার কী বলতেছে এটার ইনফরমেশন দেওয়া থাকবে, আর স্পিকারের নাম দেওয়া থাকলো, বা কোর্স, বা বিভিন্ন ফ্যাসিলিটিস, বা প্লেসেস, বা প্রজেক্টস, বা অপিনিয়ন্স, অ্যাক্টিভিটিস। সো এই ডিফারেন্ট টাইপ হইতে পারে, বাট আলটিমেটলি ডিফারেন্ট ইনফরমেশন মানে ডিফারেন্ট টপিক হইতে পারে, বাট আলটিমেটলি আপনার ব্যাপারটা কিন্তু একটাই, যে কিছু ইনফরমেশন আপনি শুনবেন, কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এবং অপশন দেওয়া থাকবে, আপনি শুনে কোন ইনফরমেশনটা ওইখানে পারফেক্টলি ম্যাচ করতেছে ওইটা নিয়ে ওই রিলেভেন্ট অপশনের সাথে ম্যাচ করতে হবে। যদি একটা কমন এক্সাম্পল আমি দেই,
সাপোজ এটা কোয়েশ্চেন, আপনার কোয়েশ্চেনের মধ্যে দেওয়া হচ্ছে হুইচ পারসন লিখে, ধরেন এগুলো অপশনস বলতে এগুলো অপশনস না, মানে এগুলো হচ্ছে ইনফরমেশনস আপনার জন্য যে আইডিয়া দেওয়া থাকবে। সাপোজ প্রথম আইডিয়াতে দেওয়া আছে কি হ্যাজ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, সেকেন্ড কি প্রেফার ওয়ার্কিং অ্যালোন, যে একা কাজ করতে পছন্দ করে, বা এনজয়েস পাবলিক স্পিকিং, যে পাবলিকলি স্পিক করতে কমফোর্টেবল। সো 3 ধরনের পার্সোনালিটি দেওয়া আছে, 3 ধরনের কি বলে বৈশিষ্ট্য দেওয়া আছে, এবং আপনার অপশনস থাকলো সাপোজ সারা, জেমস, এমা। এখন অডিওতে মাল্টিপল স্পিকার কথা বলবো যদি পার্ট 3-তে আসে, আর পার্ট 1 আসলে একজন। সো অডিওতে আপনার ধরেন সাপোজ সারার কথা নিয়ে সে কিছু ইনফরমেশন দিল, ওই ইনফরমেশন থেকে আপনাকে ক্যাচ করতে হবে যে ওটা কি, ধরেন সাপোজ বললো যে সে একা কাজ করতে পছন্দ করে বা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পছন্দ করে, ঠিক আছে। সো তখন আপনার বুঝতে হবে যে আচ্ছা সারার সম্পর্কে কথা বলছে, তার মানে ওই যে শি প্রেফার্স ওয়ার্কিং অ্যালোন, ঠিক আছে। তখন ধরেন এটা যদি 2 হয়, এটা যদি 2 নাম্বার অপশন হয়, তাহলে এর সাথে কি হবে 2 হবে। আমরা কি বুঝতেছি, মানে কোশ্চেনের টাইপটা কি বুঝতেছি? জি হ্যাঁ। Okay. So ultimately, in this topic or in this question type, students must identify which information belongs to which person. এবার আসি সবসময়ের মতোই আমরা যে কাজটা করি, যে আমরা আগে স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমরা কোন কোন ভুলগুলো করা যাবে না, যেগুলো নিয়ে অ্যাওয়্যার থাকতে হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো কেন স্টুডেন্টরা এইখানে মার্কটা হারায়? প্রথমত হচ্ছে রিডিং টু স্লোলি। সাপোজ টু স্লোলি বলতে কোন ব্যাপারটাকে আমি বোঝাচ্ছি, এখানে সাপোজ এইখানে আপনার অপশনসগুলো খুবই ছোট ছোট দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো আইডিয়াসগুলো খুবই ছোট আছে। সাপোজ এখানে যদি সেলফিশের না লিখে বা কোঅপারেটিভ না লিখে এখানে একটা প্যারাফ্রেজিং লাইনই ইউজ করলো, ওই লাইনটার আবার সাপোজে কোঅপারেটিভই মিনিং, বাট এটা একটা বড় লাইন করে করলো, তখন আপনার কাজ কি, যে আপনি তো পুরাটা যদি এ থেকে এইচ পর্যন্ত প্রত্যেকটা লাইন টু লাইন যদি পড়তে থাকেন, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে অপশন শেষ করার আগে অডিও বেজে গেছে, তখন অনেকটা প্যানিকিং কাজ করে। সো এই জন্য আমাদের করতে হবে, আমাদের মূল থিমটা বুঝতে হবে, ঠিক আছে। সাপোজ যদি আমি অন্য কোনো একটা কোশ্চেন দিয়ে বোঝাই, এই যে এটা দিয়ে চিন্তা করেন যে এই এত বড় একটা অপশন, সাপোজ এটা ওইখানে দেওয়া আছে, এখন আপনি এটাকে মনে রাখবেন কীভাবে, ওই যে আমরা যেটা বলছিলাম যে সব বড় অপশনগুলোকে ছোট্ট করে মানে মেইন কিওয়ার্ডটা বা মেইন থিমটা আপনি আলাদা করে নেবেন। যেমন এখানে ওই যে এইখানে যদি আমরা দেখি যে বিজনেস ফর লঙ্গার, সে অনেক বেশি বিজনেস করছে, লম্বা সময় ধরে বিজনেস করতেছে, মোর হলিডেজ, মোর ডেস্টিনেশনস, মোর কাস্টমার। সো এটা আমাদের কিওয়ার্ড, যদি মোর কাস্টমার নিয়ে কথা বলে তাহলে এটা। সো আমি জাস্ট বুঝাইলাম যে এই ইনফরমেশনটা ওইখানে থাকতে পারে। সো নাম্বার 2, প্রবলেম নাম্বার 2, এটা হচ্ছে ট্রাইং টু রিমেম্বার ফুল সেন্টেন্সেস। ওই যে আমি বললাম যে পুরা সেন্টেন্স অডিও যখন বাজবে, তখন যদি আপনি প্রত্যেকটার পুরা সেন্টেন্স মানে মনে করার চেষ্টা করেন বা মিলানোর চেষ্টা করেন, তখন কিন্তু আপনি মিস করবেন। সো তখন কি করতে হবে, যে আমরা যখন অডিও বাজবে, আমাদের অডিও যখন বাজতে থাকবে, আমাদের চোখ থাকবে এখানে। সাপোজ যে এটা তো অলরেডি ছোট, বাট এরকম আমরা এরকম কিওয়ার্ড নিয়ে আমরা প্রত্যেকটা অপশনকে নিজের মতো করে কিওয়ার্ড করে নিলে, তখন কী হবে যে অডিও যখন বাজতেছে আমি একদম খুবই ইজিলি পিক করতে পারতেছি বা চুজ করতে পারতেছি যে হ্যাঁ কোন ইনফরমেশনটা নিয়ে কথা হচ্ছে। নাম্বার 3, মিসিং প্যারাফ্রেজিং। সো এইটা লিসেনিংয়ের ক্ষেত্রে বলতে গেলে সবগুলা কোয়েশ্চেন টাইপের জন্যই খুবই ইম্পর্টেন্ট, কজ লিসেনিংয়ে আইএলস উইল নেভার রিপিট এনি ওয়ার্ডস। সো আপনাকে সব কিছুই আইদার একটু ইজিলি প্যারাফ্রেজ থাকে এবং একটু কমপ্লেক্স সিটি নিয়ে একটু প্যারাফ্রেজ থাকে, এটাই পার্থক্য, বাট প্যারাফ্রেজ থাকবেই। সো আপনাকে প্যারাফ্রেজিং মিস করা যাবে না। প্যারাফ্রেজিং মিস করা যাবে না বলতে আমি কী বোঝাচ্ছি, যে যদি কোয়েশ্চেনে থাকে যে ওই যে প্রথমটা যে আমরা দেখছিলাম যে হ্যাজ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যে আইডিয়াটা আমরা দেখলাম, সো আমরা কীভাবে বুঝবো যে ওই আইডিয়াটা কার নিয়ে কথা হচ্ছে। ধরেন সাপোজ যে ওইখানে যদি সারা থাকে, তো সারার কথা বলে সে বললো যে শি ইজ ওয়ার্ক in the industry for 5 years, so we have to understand that she has working experience. That means এই কথাটার মাধ্যমে তার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু কথা বলছে। সো আমাদেরকে এই যে দুইটা আইডিয়া যে লিঙ্ক করা, এই জিনিসটাকে লিঙ্ক করতে জানতে হবে, তাহলে আমাদের কাজ একদম বলতে গেলে কমপ্লিট হয়ে যাবে। সো আলটিমেটলি ইউ হ্যাভ টু রিকগনাইজ দ্য সেম মিনিং অ্যান্ড ডিফারেন্ট ওয়ার্ডিং, এগুলোকে আপনাকে ক্যাচ করতে হবে। নাম্বার 4, কনফিউজিং সিমিলার ইনফরমেশন। সো অনেক জায়গায় থাকে যে সিমিলার কিছু কথা থাকে, সো ওই ক্ষেত্রে আমাদেরকে একটু কনসেন্ট্রেশন দিয়ে স্মল ডিটেলসগুলো বুঝতে হবে।
সো ওই যে আমি বললাম যে আলটিমেটলি আপনাদের কনসেন্ট্রেশন থাকতে হবে একদম অডিও শুরু থেকে শেষ পর্যন্ত। এইখানে সাপোজ 2 মিনিটস আর ওভারঅল 30 মিনিটস, এই 30 মিনিটস আপনাকে টোটাল কনসেন্ট্রেশন থাকতে হবে, দুনিয়াবি সকল চিন্তা আপনার মাথা থেকে বের করে দিতে হবে এবং ওই অডিওতে কি বলতেছে শুধুমাত্র ওইটাই শুনতে হবে। আচ্ছা, গোল্ডেন রুল যেটা আমি বললাম এটা আপনাদের কোয়েশ্চেন সলভিং স্কিল বাড়াইতে বা আপনাদেরকে কোয়েশ্চেন সলভ করতে অনেকটুকু হেল্প করবে। সেটা হচ্ছে আপনি যদি টার্ন এভরি অপশন ইনটু এ কিওয়ার্ড, আপনার বোঝার মতো করে একটা কিওয়ার্ড আপনি ছোট করে নিলেন ব্যাপারটা, দেন আপনি তখন আপনি যদি অডিও শুনেন বা আপনি ওই আইডিয়াটা ধরে যদি আপনি শুনেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে রাদার দেন টার্গেটিং ফুল সেন্টেন্সেস। এবার আসি আমাদের স্ট্র্যাটেজিগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে আমাদেরকে ইনস্ট্রাকশন পড়তে হবে, কারণ হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন টাইপ থাকবে যেখানে আপনাকে ইনস্ট্রাকশনে বলে দিতে পারে যে একই অপশন ইউ মে ইউজ ওয়ান অপশন ফর টোয়াইস বা মোর দেন ওয়ান্স। সো আপনার যদি এরকম থাকে, সাপোজ এখানে যদি এলডেস স্টাইল দিয়ে আপনার যদি উপরে লেখা থাকতো, এইখানে সাপোজ লেখা নাই, এখানে আমরা এরকম কিছু বলে নাই, দ্যাট মিনস একটার সাথে একটাই হবে, বাট এখানে লেখা যদি থাকতো তাহলে কী হইতো যে আমার কনসেন্ট্রেশনটা আরও বাড়াইতে হইতো, বিকজ আমি জানি যে এইখানে কোনো একটা ধরনের এলডেস চাইল্ডের ক্ষেত্রে দুইটা বলে ফেললো, সো আমার দুইটাই ক্যাচ করতে হবে, বা এলডেস চাইল্ড দুইটা ইনফরমেশনের সাথে যাবে, একটা অপশনের সাথে একটা অপশন দুইবার হইতে পারে। নাম্বার 2, রিড অপশনস ফার্স্ট, বিকজ আপনি এইখানে কেন অপশনগুলো আগে পড়বেন এবং খুব দ্রুততার সাথে কিওয়ার্ড করে আপনি কি পড়বেন। দেখেন আমাদের টার্গেটটা বোঝার চেষ্টা করেন স্পেসিফিক্যালি, যে আমরা কিন্তু প্রত্যেকটা লাইন টু লাইন আমার বোঝার দরকার নেই, আমি ওই মেইন আইডিয়াটা বুঝবো যে ইনফরমেশন কী বলতেছে, ঠিক আছে, যে এখানে কী বলছে ওই মেইন আইডিয়াটা বুঝবো। সো প্রত্যেকটা অপশনের আইডিয়া যদি আমি না বুঝি, আমি কিন্তু অডিওতে কোনটার কথা বলতেছে তখন ওই আপনি শুনবেন আর তখন প্রথমবার যে অপশন দেখবেন তাহলে কিন্তু কোনোটাই ম্যাচ করতে পারবেন না, হারায় ফেলবেন। সো আপনার কী করতে হবে যে আপনার অডিও ছাড়ার আগে আপনার অপশনগুলো ভালোভাবে একটু মোটামুটি একটা ধারণা নিতে হবে যে আচ্ছা এই কথা বলছে। নাম্বার 3, কিওয়ার্ডস ক্রিয়েট করবেন। কীভাবে কিওয়ার্ডস ক্রিয়েট করবেন? কিওয়ার্ডস বলতে যে আপনি যে আইডিয়াগুলো পড়লেন বা অপশনগুলো পড়লেন, ওই অপশনগুলো পড়ে আপনি লিটারেলি নিজের জন্য কিছু, ওই যে আমি বললাম যে ছোট কিওয়ার্ড হিসাবে ক্রিয়েট করে নেবেন, যেটা আপনি এক্সপেক্ট করতেছেন যে এই রিলেটেড কথা হবে, ওইরকমভাবে কিওয়ার্ড করে নেবেন। যেমন এক্সাম্পল যদি আমি এখানে দিই, যদি কোথাও অপশন সাপোজ লেখা আছে ক্লোজ টু পাবলিক ট্রান্সপোর্ট, অ্যাফোর্ডেবল, মডার্ন ফেসিলিটিস, ফ্রেন্ডলি স্টাফ, সো আপনি আপনার জন্য সিম্পলিফাই করে আপনি জাস্ট এটা ট্রান্সপোর্ট রিলেটেড কোনো কথা বুঝতেছেন, যদি বি তার মানে কি যদি কোনো চিপ বা অ্যাফোর্ডেবল কিছু বলে দেন বি, সি কোনটা যে কোনো মডার্ন বা রেনোমেটেড কিছু একটা, এবং ডি হচ্ছে ফ্রেন্ডলি কোনো কিছু বললে সেটা ডি। সো আপনি আপনার মতো করে সিম্পলিফাই করে নিলেন। নাম্বার 4, এটা হচ্ছে লিসেন ফর মিনিং, বিকজ এইখানে কোনো ওয়ার্ডই রিপিট হবে না, যেটা আমি বললাম যে আপনার আইডিয়াটা আপনি যখন পিক করে নিতে পারবেন তখন ওই কোন আইডিয়া নিয়ে কথা বলতেছে, সো ওই মিনিংটার জন্য আপনি শুনবেন, ওই আইডিয়াটার জন্য ওই মিনিংটার জন্য, তখন আপনার জন্য চুজ করাটা ইজি হবে। এবং এলিমিনেশন, এটা আপনার কোন অপশন নিয়ে বলতেছে, কোনটা নিয়ে বলে নাই, সো ওগুলো আপনি শুনতেই আপনি শোনার সময় আপনাকে ওই এলিমিনেট করতে হবে মাইন্ডলি। এবার আসি ম্যাচিং অ্যান্ড প্যারাফ্রেজিং। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল, বিকজ আপনি প্যারাফ্রেজিং যদি না বুঝতে পারেন, সিনোনিম যে ইউজ করবে, এখানে তো সিনোনিম কোনো ওয়ার্ড ইউজ করবে না, এটা তোর গ্যাপ ফিলিং না যে আমরা শুধু একটা পার্টিকুলার স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড খুঁজতেছি। এইখানে আমাদের কি করতে হবে, পার্টিকুলার ওয়ার্ডের জায়গায় প্যারাফ্রেজড আইডিয়াস কিন্তু আমাদের খুঁজতে হচ্ছে, নট পার্টিকুলার স্পেসিফিক কোনো ডিটেল। সো এখানে একটা প্যারাফ্রেজড আইডিয়া, ওই আইডিয়াটাকে আমাদের ক্যাচ করতে হবে। যেমন আপনার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি যেটা বললাম, অডিওতে এরকমভাবে থাকতে পারে এবং এটা আমাদেরকে ক্যাচ করতে জানতে হবে যে হ্যাজ ওয়ার্কড দেয়ার ফর মেনি ইয়ার্স, দ্যাট মিনস এক্সপিরিয়েন্সের কথা বলতেছে। যদি এক্সাম্পল 2 দেখি যে ক্লোজ টু পাবলিক ট্রান্সপোর্ট, দ্যাট মিনস অনলি শর্ট ওয়ার্ক ফ্রম দ্য স্টেশন, দ্যাট মিনস যে স্টেশনের থেকে খুবই শর্ট ওয়ার্ক, দ্যাট মিনস মিনিং কিন্তু আলটিমেটলি সেম, যে একটা পাবলিক ট্রান্সপোর্টের এরিয়ার খুবই ক্লোজ।
যদি মডার্ন থাকে, এটা যদি আপনার বলা থাকে যে রিসেন্টলি রেনোভেটেড, সো এটা আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এটা মডার্ন বোঝাচ্ছে। এবং হেল্পফুল স্টাফের জায়গায় থাকতে পারে এমপ্লয়িজ আর অলওয়েজ উইলিং টু অ্যাসিস্ট, সো ইটস আলটিমেটলি ডিফাইনিং দেয়ার হেল্পফুলনেস। সো আমাদেরকে এগুলো ক্যাচ করতে জানতে হবে। এবার কিছু স্ট্র্যাটেজি বলি। প্রথমত ব্যান্ড 7-এর যেই উই লেভেলের যে স্ট্র্যাটেজিটা থাকে সেটা থাকে কি, যে ওরা আগেই প্রেডিক্ট করে প্যারাফ্রেজটা, যে হ্যাঁ এই আইডিয়াটাকে কীভাবে বলতে পারে। সো ওইটা মেন্টালি একটু প্রিপেয়ার থাকে, নিজের কান এবং ব্রেইন দুইটাকে অলরেডি প্রিপারেশনে রাখে, সজাগ রাখে যে হ্যাঁ এই ইনফরমেশনটা এইভাবে বলতে পারে। তারপর অপশনসগুলো হ্যাঁ শোনার সাথে সাথে দে ক্যান মেক সাম ফাস্ট ডিসিশন অ্যাকচুয়ালি, সো দে ক্যান এলিমিনেট অ্যান্ড দে উইল বি কনফিডেন্ট উইথ দেয়ার অপশনস, উইথ দেয়ার সিলেকশন। সো আপনাকেও কনফিডেন্ট থাকতে হবে, কোনো একটা কোয়েশ্চেনের আনসার করে সেটা নিয়ে কনফিউজ থাকা যাবে না। তারপর হচ্ছে ফলো স্পিকার ট্রানজিশন। ওই যে আমি বললাম যে কথার কোন সময় সে কোন ইনফরমেশনে ব্রেক করতেছে, নাকি টাচ করতেছে, নাকি কি বলতেছে, ওই ইনফরমেশনটা কি নেগলেক্ট করলো, নাকি সে ফাইনালি মেনে নিল। সো ওই ওভারঅল বিষয়গুলোকে আমাদেরকে ট্রানজিশনটা ক্যাচ করতে হবে। সো স্মুথ ফ্লো, যে ফ্লোটা থাকবে ওটা স্মুথলি ক্যাচ করতে হবে। তারপরে যেটা থাকে স্টে কাম হোয়েন ওয়ান আনসার ইজ মিসড। সো এইটা হচ্ছে আলটিমেটলি সব ওভারঅল আইএলসের জন্যই। সো যে কোনো কোয়েশ্চেন টাইপের যে কোনো সেকশনেই হোক, একটা ভুল হইলে স্টে কাম, জাস্ট টেক এ ডিপ ব্রেথ। আপনি মনে রাখবেন যে হ্যাঁ একটা গেছে, এটা নিয়ে যেখানে আপনার কিছু করার নাই ওইখানে তো আপনি প্যানিক হয়ে লাভ নাই আলটিমেটলি, ঠিক আছে। আমার কথা হচ্ছে এটা যে আপনি রিডিংয়ে যদি হ্যাঁ একটা মিস করে যান, ওইখানে আপনার আপনারই উইলিং আছে, যে এটা আপনার হাতে আছে, ইউ ক্যান ডু দিস, ইটস অন ইউর হ্যান্ড, যে আপনি চাইলে আমি এটা পরে এসে করব। বাট লিসেনিংয়ে নাথিং ইজ ইন ইউর হ্যান্ড। সো আপনি কিছুই করতে পারবেন না, আপনার হাতে যেহেতু নাই, সো ওটা নিয়ে প্যানিক করা যাবে না। একটা মিস হলে সাথে সাথে আমাদেরকে অন্যটার দিকে মুভ করতে হবে। ব্যান্ড 8+ বা আলটিমেট স্ট্র্যাটেজি যদি বলি, যে এই সবগুলোর পাশাপাশি আপনার কি, যে এটা আপনি টোটাল যে ওই অডিওটা, ওটা লজিকটা বুঝবেন, লজিকটাকে ফলো করবেন এবং ওই কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন যে ও আলটিমেটলি কি। ও দেখেন কোনো কিন্তু র্যান্ডম জাস্ট ছাড়া কোনো ইনফরমেশন দিবে না, ও কিন্তু কী থাকে কোয়েশ্চেনগুলোতে আলটিমেটলি কী থাকে এটা আগে একটু বোঝা দরকার আপনাদেরকে। সেটা হচ্ছে সাপোজ এটা কিন্তু উপরে কী বলছে দেখেন, what did findings of previous research claim about the personality traits a child is likely to have because of their position in the family? That means এটা একটা রিসার্চ, প্রিভিয়াস রিসার্চ ক্লেম নিয়ে ওরা কথা বলবে কিন্তু, ঠিক আছে। সো আপনাকে এই বিষয়টা বোঝা দরকার, বিকজ অডিও চলাকালীন দেখেন এটা প্রিভিয়াস রিসার্চ, যে রিসার্চের যে ফাইন্ডিংসগুলো আছে ওই ফাইন্ডিংসগুলো কী কী এটা নিয়ে কিন্তু কথা বলবে। সো সাপোজ কোনো একটা ইনফরমেশন নিয়ে রিসার্চ ক্লেম নিয়ে কথা বললো, বলে আবার ও বললো যে সাপোজ এই কোয়েশ্চেনের আঙ্গিকে যদি আমি বলি যে এল্ডেস্ট চাইল্ড নিয়ে, ও বললো যে হ্যাঁ রিসার্চে বলতেছে এল্ডেস্ট চাইল্ডগুলো সাপোজ ইন্ডিপেন্ডেন্ট, কথার কথা যে ইন্ডিপেন্ডেন্ট, এবং পাশের অডিও ওতে অন্যজন যে থাকবে ও স্পিকার, সে ধরেন এটাকে বললো যে হ্যাঁ বাট আমার ফ্যামিলিতে তো দেখি যে না কিছুই মিলে না, আমার এল্ডেস্ট চাইল্ড তো বা এরকম আমাদের সাথে তো মিলে না। দেখেন আপনার কিন্তু ও যে পরবর্তী ওর ইনফরমেশনটা বলছে এটা কি আপনার জন্য ম্যাটার করে বলেন তো? না, বাট ওই ইনফরমেশনটা দিচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য। আপনার জন্য ম্যাটার করে রিসার্চের ফাইন্ডিংস কি, ঠিক আছে। ও রিসার্চের ফাইন্ডিংস ইন্ডিপেন্ডেন্ট বইলা ও বললো যে না বাট আমার বাসায় তো সব অ্যাটেনশন সিকার, ঠিক আছে। বাট আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবে না যে না ও তো ফাইনালি অ্যাটেনশন সিকার বলছে, বাট এটা তো বুঝতে হবে যে ও কিন্তু বলছে যে ওর মতো ওর ফ্যামিলি কী বলতেছে, এটা আপনার দেখার বিষয় না। আপনার এই জন্য ইনফরমেশনটা আপনার জানতে হবে যে মেইন বিষয় হচ্ছে কোয়েশ্চেন কি আস্কিং আছে এই কোয়েশ্চেনের, ওই আস্কিংটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমাদের আনসার করাটা খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা খুবই অফেন হয়, বাট এইখানে টোটালি একদম রিলাই করা যাবে না। যে স্পিকার 1 যেটা থাকে, যে কথা বলে সে তারা ফ্রিকুয়েন্টলি যেহেতু কোয়েশ্চেন তো অবভিয়াসলি ইন অর্ডারে বলে যাবে, বাট স্পিকার ওই কথাটার টোনটা আপনার ক্যাচ করাটার কথা, প্যাটার্নটা বোঝার জন্য এটা বললাম। যে স্পিকার 1 সাপোজ 1 নম্বর প্রথমটার আনসার দিবে, স্পিকার 2 দিবেন শেষের পরেরটা, এইভাবে। এবার কিছু ট্র্যাপস নিয়ে কথা বলি। প্রথমত হচ্ছে কোনো একটা ইনফরমেশন মেনশন করলো বাট রিজেক্ট করলো, ঠিক আছে। যেমন ওইখানে আপনার
যদি ওই কোশ্চেনের প্যাটার্নে আমি বলি তাহলে ওইখানে কিন্তু ও নিজের একটা ইনফরমেশন দিবে, আমাদেরকে ওই জিনিসটা যে ওই ইনফরমেশনটা ক্যাচ করা যাবে না। বা যদি ও যদি বলে যে একটা ইনফরমেশন বলে যে না 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 এটা না, রিসার্চ ফাইন্ডিংস এটা ছিল, সো তখন আপনার ওইটা ক্যাচ করতে হবে। সিমিলার অপশন যে ফ্রেন্ডলি এবং হেল্পফুলের মধ্যে যে পার্থক্যটা, সেটা এইসব যখন সিমিলার থাকবে তখন কিন্তু কনফিউশন অনেক বেশি কাজ করবে। বিকজ তখন আপনার কেয়ারফুলি শুনতে হবে যে সে কি ফ্রেন্ডলি নাকি সে বা গুড অ্যাসিস্টও করে, মানে সে হেল্পফুলও আছে ওই স্টাফ। সো স্মল ডিটেলসগুলোতে আমাদের একটু কেয়ারফুলি শুনতে হবে। আর হচ্ছে ইনফরমেশন ওভারলোড, যখন আপনি প্রত্যেকটা ওয়ার্ড অপশনেরও প্রত্যেকটা পুরা লাইন মেমোরাইজ করার চেষ্টা করবেন, মেমোরাইজিং করে রিমেম্বার করার চেষ্টা করবেন এবং ওইটা এসে মিলানোর চেষ্টা করবেন, তখন আপনার মাথায় এত ইনফরমেশন একসাথে আপনি ক্যাচও করতে পারবেন না, সো আপনার জন্য ওভারলোড হয়ে যাবে। আর লাস্টলি হচ্ছে কনসেন্ট্রেশন লুজ করা। সো কনসেন্ট্রেশন কখনোই লুজ করা যাবে না, যদি মিসও হয় আপনার কনসেন্ট্রেশন ব্রেক হতে দেওয়া যাবে না। আমরা কি বুঝতে পারতেছি? জি ভাইয়া বুঝছি। ওকে, আমি আপনার থেকে 2 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, কেমন? ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি এমএড স্টার ক্যাম্প থেকে বলছিলাম। আমাদের সাথে আপনার একটা অ্যাসেসমেন্ট সেশন হওয়ার কথা ছিল, জি যেটা 10টায় শুরু হবে। জি জি জি। আপনি কনফার্ম করেছিলেন ভাইয়া, হোপফুলি আমি জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আবার ব্যাক করি তাহলে। এখন হচ্ছে দেখেন, যদি পার্ট 3 কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা কাজ করি, যে পার্ট 3তে সাপোজ 3জন অডিওতে, আপনার স্পিকার 3জন, এখন 3জন অডিওতে আপনার প্রথমে সারার যে কণ্ঠটা, ও কিন্তু প্রত্যেকবার এক একজন কথা বলার আগে কিন্তু বলবে না যে আমি সারা আমি আবার কথা বলতেছি, বা আমি জেমস আমি আবার কথা বলতেছি। সো আপনার কিন্তু ওই প্যাটার্নটা মনে রাখতে হবে। ওইটা ফোকাস যখন থাকবেন, এগুলো নিয়ে আবার কি করা যাবে না যে বেশি প্যানিক বা বেশি ওভারথিঙ্ক করা যাবে না। এগুলো করতে করতে আপনারা ওই যখন অডিও শুরু হবে তখন যদি ফোকাস থাকেন, কনসেন্ট্রেশন দিয়ে শুনেন, তাহলে দেখবেন যে এগুলো নিয়ে আর এত বেশি প্রবলেমেটিক হবে না। সো সাপোজ সারা বললো যে আই এনজয় ওয়ার্কিং ইন টিমস, জেমস বললো আই প্রেফার ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টস, এবং এমা বললো যে দো আই লাইক প্রেজেন্টিং আইডিয়াস। সো এখানে কোয়েশ্চেন থাকলো ও প্রেফার ওয়ার্কিং অ্যালোন। সো আপনার ওই যখন এগুলো শুনবেন যে এই যে অডিওটা যে আই প্রেফার ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টস, তার মানে এটা দিয়ে আপনার বুঝতে হবে যে হ্যাঁ এই আইডিয়াটা এটার সাথে ম্যাচ করতেছে। এবার আসি ফাইনাল চেকলিস্টে, যে কি করবেন, যে সবসময় শোনার আগে ইনফরমেশন ম্যাচিংয়ের ক্ষেত্রে কোয়েশ্চেন অডিও বাজার আগে আপনার সবগুলো অপশনস সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কিওয়ার্ড করে নেবেন নিজেদের মতো, সিনোনিমগুলো প্রেডিক্ট করবেন, এবং শোনার সময় হচ্ছে মিনিংয়ের জন্য শুনবেন, কখনোই ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করার চেষ্টা করবেন না, এলিমিনেট করবেন, এবং স্পিকারের ট্রানজিশনটা আপনার ক্যাচ করার ট্রাই করবেন। আচ্ছা, সো ফাইনালি যদি ফাইনাল ফর্মুলা যদি বলি ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু সিম্পলিফাই ফর ইউর হেল্প। আপনি নিজের জন্য বড় ইনফরমেশনগুলোকে, বড় অপশনসগুলোকে নিজের মতো করে ছোট আইডিয়াতে ট্রানজিশন করে নেবেন, এবং ওই আইডিয়াটাকে মেইনলি ফোকাস করে আপনি শুনবেন, শুনে সেটা ম্যাচ করবেন এবং আলটিমেটলি এলিমিনেট করে চুজ করবেন। So matching information is not about hearing the same words, and you will never hear the same words actually. So আপনাকে সবসময় সেম আইডিয়াটা ডিফারেন্ট ওয়েতে যে এক্সপ্রেস করা থাকবে সেটা আপনাকে ক্যাচ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে দেখবেন অনেক জায়গায় বা ইন জেনারেল যেটা প্রিপারেশন হয়, সবাই কী করে সিকোয়েন্সিয়ালি প্রিপারেশন নেওয়া শুরু করে। দেখা গেলো শুরুতে আপনি কি বলে পার্ট 1 নিয়ে শুরু করলেন, পার্ট 2 নিয়ে, তাহলে আমাদের ওই ফ্লোতে আগাইলে কি হইতো, আমাদের গ্যাপ ফিলটা বা সামারি কমপ্লিশনটা বা নোট কমপ্লিশন, যেগুলো গ্যাপ ফিলিং টাইপ আছে, ওগুলো আমাদেরকে আগে করার কথা ছিল, বাট আমরা কেন করি নাই? আমরা ওই যে বললাম যে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ একটা ডিফিকাল্টিস কার্ভ মেনটেন করে। সো আমরা যখন আমাদের এই স্কিলটা হবে যে আমরা প্যারাফ্রেজিংগুলোই ক্যাচ করতে পারতেছি, তখন কিন্তু ওই গ্যাপ ফিলিংটা আমাদের জন্য কোনো আহামরি কিছুই মনে হবে না। সো এইগুলো প্র্যাকটিস করতে করতে যখন আপনারা নিজেরাই ওগুলো ধরেন, আমি এখনও পর্যন্ত ওগুলো নিয়ে কথা বলি নাই, যেমন পার্ট 2 বা পার্ট 3 বা পার্ট 4-এর যে গ্যাপ ফিলিং ওটা বা সামারি কমপ্লিশন বা নোট কমপ্লিশন, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো।
তার আগেও যখন আমরা এইগুলা ক্যাচ করতে পারবো, মিনিংটা বুঝবো, আইডিয়াটা ক্যাচ করতে পারতেছি, ফ্লোটা বুঝতেছি, তখন আমাদের জন্য ওগুলো খুবই ইজি হয়ে যাবে। আমরা কি ম্যাচিং ইনফরমেশন আলটিমেটলি কি এবং কিভাবে করতে হয় সেটা কি বুঝতে পারছি? জি ভাই। হ্যাঁ ভাইয়া। কোনো কোয়েশ্চেন আছে? আমরা অবভিয়াসলি এখন একটা করব। আচ্ছা আমরা করি, দেন বুঝতে পারবো। দেখেন সুমি আপু, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আসলে আমার দরজাটা লক হয়ে গেছিল ভাই, এই জন্য আমি আসলে জয়েন করতে পারি নাই টাইমলি, সরি। আচ্ছা সমস্যা নেই, আপনি ক্লাস মেটেরিয়ালটা দেখে নেবেন এবং আমরা এখন এটা সলভ করব। ওকে। সো এটাও যদি আপনি ভালোভাবে দেখেন আচ্ছা আশা করি আচ্ছা আর কোনো ইস্যু হবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, সো আমি আসি। দেখেন শুরু করলাম যে আমরা যদি পার্ট 3-তে, যেটা খুবই সব থেকে একটু কমপ্লেক্স থাকে, পার্ট 2-তে থাকলে আপনার জন্য ইজি হয়ে যাবে। আমি যেটা বললাম যে আপনারা একজন কথা বলবে, বাট অফেন এটা পার্ট 3-তে থাকে। সো আমরা পার্ট 3 দিয়েই প্র্যাকটিসটা করব। সো কোশ্চেনটা পাওয়ার পরে আমাদের প্রথম কাজ কি ছিল? আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের কোশ্চেনটা ভালোভাবে বোঝা। যে প্রথমে তো ইনস্ট্রাকশন দেখা, এখানে কোনো ইনস্ট্রাকশন নাই। সো এখানে জাস্ট বলছে চুজ 6 আনসার্স ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট দ্য কারেক্ট লেটার A to H নেক্সট টু দ্য কোয়েশ্চেন্স 21 to 26। সো দ্যাট মিনস এখানে কোনো অপশন দ্বিতীয়বার ইউজ হবে কি না বা ডাবল ইউজ করতে পারবো কিনা এরকম কোনো কথা নাই। দ্যাট মিনস একটা থেকে একটাই হবে, যেহেতু বলে দিচ্ছে 6টা এখান থেকে চুজ করবো, আমি এখানে নিয়ে 6টা বসাবো। আচ্ছা এবার কোশ্চেনটা বুঝতে হবে যে কোশ্চেনের শুরুতে দেখেন আমরা কি দেখতেছি, যে এখানে বলছে হোয়াট ডিড ফাইন্ডিংস অফ প্রিভিয়াস রিসার্চ ক্লেম অ্যাবাউট দ্য পার্সোনালিটি ট্রেটস অ্যাজ এ চাইল্ড ইজ লাইকলি টু হ্যাভ বিকজ অফ দেয়ার পজিশন ইন দ্য ফ্যামিলি। সো একটা প্রিভিয়াস রিসার্চের যে ফাইন্ডিংস ওগুলো পার্সোনালিটি ট্রেটস নিয়ে কী বলে, যে পজিশন, ফ্যামিলি পজিশন নিয়ে, যে এক এক ফ্যামিলিতে বাচ্চাদের যে এক এক পজিশন, বড় ছোট মেজো বা অনলি চাইল্ড, সো টুইন, এগুলো রিসার্চের সার্ভে করার পরে কি কি ফাইন্ডিংস আসছে, সো এইগুলো নিয়ে কথা হচ্ছে। সো আমাদেরকে কি ওই ফাইন্ডিংসগুলোতে ফোকাস করতে হবে। সো আমি যেটা বললাম অডিওতে ওদের নিজস্ব কিছু মতামত বলতে পারে, সো ওই মতামতগুলোকে আমাদেরকে ফোকাস করা যাবে না। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে আমরা অপশন মানে আইডিয়াটা পিক করতেছি। সো ওই আলটিমেট কোয়েশ্চেন মার্কটাই যদি আমাদের মাথায় ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা আনসারটাও ক্লিয়ার থাকবে না। সো আমরা এখন কোয়েশ্চেনটা নিয়ে একটু ক্লিয়ার সবাই যে এখানে ফাইন্ডিংসটা কি, পার্সোনালিটি ট্রেটস নিয়ে একটা রিসার্চে কথা বলা হয়েছে। এখন পরে আমাদের কাজ কি, আমরা অপশনসগুলো দেখব। অপশনসগুলো যদি দেখি যে এখানে হ্যাঁ পার্সোনালিটি ট্রেটস এগুলো কিন্তু বিভিন্ন বাচ্চাদের বা বিভিন্ন ইসের যে পার্সোনালিটি এক একজনের এক এক রকম। সো কি কি পাইছে ওরা, এখানে অপশনসে আছে আউটগোয়িং, যে বাইরে যেতে পছন্দ করে বা খুবই বাইরে টেরে যায়, মানুষের সাথে মিশে এরকম কিছু। সো সেলফিশ, ইন্ডিপেন্ডেন্ট, অ্যাটেনশন সিকিং, ইন্ট্রোভার্টেড, কোঅপারেটিভ, কেয়ারিং, কম্পিটিটিভ। এই হচ্ছে আমার অপশনসগুলা। এখন আমার কাজ কি হবে, যে অডিও যখন বাজবে আমি ওই অডিওর সাপোজ এল্ডেস্ট চাইল্ড নিয়ে যেই ইনফরমেশনটা বলবো, ওই ইনফরমেশনটা এইখানে কোন আইডিয়ার সাথে ম্যাচ করতেছে, ওর সম্পর্কে যে আইডিয়াটা দিবে ওই আইডিয়াটা এইখানে কোন আইডিয়ার সাথে ম্যাচ করতেছে ওইটা আমাকে পিক করতে হবে। পিক করে যদি সাপোজ ই হোক বা এফ হোক বা জি হোক যেটাই হোক, আপনার ওইটা পিক করে নিয়ে এসে দেন এইখানে বসাতে হবে। দেন 21-এর আনসার এটা হবে সাপোজ ডি হইলো বা 22-র সি হইলো, এভাবে আমাদেরকে পিক করতে হবে। এবার কি আমরা কোশ্চেন টোটাল প্যাটার্নটা বুঝতে পারছি? তো আমাদের জবটা কি এখানে? জি জি ভাই। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। জি জি বলেন। দেখা গেল যখন হচ্ছে অডিওটা চলবে, তো হুম। যে বিভিন্ন যে পার্সোনালিটি ট্রেটসটা বলবে, দেখা গেল আমি যে কোন নাম্বারে আছে এটা মিলানোর আগে জাস্ট আমি ওইটা লিখে রাখলাম, পরবর্তীতে আমি এবিসি ওটা বসাই দিলাম। না দেখেন এইখানে আলটিমেটলি কিন্তু আপনার সিকোয়েন্সিয়ালি কিন্তু বলবে, ঠিক আছে, যে এল্ডেস্ট চাইল্ডের ইনফরমেশন আগেই বলবে, তারপরটা মিডল চাইল্ড বলবে। সো আপনি যখন এল্ডেস্ট চাইল্ড ধরতে পারবেন এখানে তার পুরোটা লিখবেন না, আপনি শুধু ডি লিখবেন, কিন্তু আপনি ই লিখবেন, আপনি এফ লিখবেন, আপনি কিন্তু কোঅপারেটিভ এখানে এসে বসাবেন না, আপনি শুধু এফটাই না এখানে বসাবেন। বুঝতে পারছি? সো আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। সো এভাবে করতে পারবেন, বিকজ আপনি কিন্তু আলটিমেটলি জানেন যে সিকোয়েন্সিয়ালি আমার ইনফরমেশনগুলো বলবে, এবং ইনফরমেশন কিন্তু এমনও হবে, দেখেন কিছু অডিও যখন বাজবে কখনোই সব সেকশনের ক্ষেত্রেই যদি দেখেন যে প্রথম 5, 6, 10 সেকেন্ডের মধ্যে আপনার কোনো কথা ম্যাচ করতেছে না, প্যানিক হওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? এইগুলো কিন্তু অডিওতে একটু লেন্দি রাখে, দেখা যায় অনেক ফার্স্ট একটু ইন্ট্রোডাকশন পার্টেই অনেক একটু
খাবারটুকু খেয়ে নিবে, দেন আপনার এগুলো বলবে এল্ডেস্ট চাইল্ডের পরে কিছু কথা বলে মিডল চাইল্ড। সো আপনার কিন্তু একটার সাথে আরেকটার মধ্যে একটু গ্যাপ হইতে পারে, আবার কোথাও কোথাও একটু কম হবে, বাট সিকোয়েন্সিয়ালি বলবে। সো ওই কনসেন্ট্রেশনটা ব্রেক হইতে দেওয়া যাবে না। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এবার আমি অডিওটা ছাড়বো। আমি হচ্ছে আপনাদেরকে 21টা আমরা সবাই মিলে প্র্যাকটিস মানে সলভ করব, এবং 22 থেকে 26 পর্যন্ত আচ্ছা আমি 21 এবং 22 করে দিচ্ছি। দেন হচ্ছে 23 থেকে 26 পর্যন্ত অডিওটা একটানা বাজবে, এবং একদম 26 শেষ হওয়ার পরে অডিও যখন অফ হবে আমি জানতে চাই যে আপনারা মানে অবভিয়াসলি ইউ আর ফ্রি টু চুজ আপনারা কোনটা চুজ করতেছেন। ঠিক আছে, আপনারা চাইলে এইটা বের করে রাখেন, আপনাদের সবার সামনে যদি ল্যাপটপ থাকে, ক্যামব্রিজ 15 লিসেনিং টেস্ট 1 পার্ট 3। সবাই কি বের করতে পারবো? হ্যাঁ, 1-2 মিনিট। জি জি শিওর। এর লিসেনিং টু ভাইয়া 15 ভাইয়া লিসেনিং কি আইএলস কি 15 এর? হ্যাঁ 15 লিসেনিং টেস্ট 1 পার্ট 3। সবাই কি বের করছেন? জি ভাই। ক্যামব্রিজ 15 লিসেনিং টেস্ট 1 পার্ট 3। তাহলে আমি অডিওটা ছাড়ছি। সো প্রথমত আমরা তো জানি যে রিসার্চ ক্লেমে কি বলছে, এবং অপশনগুলো আমরা দেখে নিছি সবাই, যে আউটগোয়িং সেলফিশ আছে কি বলে। এবার এল্ডেস্ট চাইল্ড নিয়ে কি ইনফরমেশন দেয় সেটা আমরা শুনবো। সো আমি অডিওটা ছাড়লাম, কি শুনতে পান কিনা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। Part 3. You will hear two psychology students discussing the effects of the order in which the children in a family are born. First, you have some time to look at questions 21 to 26. অডিও কি ক্লিয়ার? জি ভাই। ওকে। Now listen carefully and answer questions 21 to 26. Ed, how are you getting on with the reading for our presentation next week? Well, okay, Ruth, but there's so much of it. I know. I hadn't realised birth order was such a popular area of research. But the stuff on birth order and personality is mostly unreliable. From what I've been reading, a lot of the claims about how your position in the family determines certain personality traits are just stereotypes, with no robust evidence to support them. Okay, but that's an interesting point. We could start by outlining what previous research has shown. There are studies going back over 100 years. Yeah, so we could just run through some of the typical traits. Like the consensus seems to be that oldest children are generally less well adjusted because they never get over the arrival of a younger sibling. Right, but on a positive note, some studies claim that they were thought to be good at nurturing.
Certainly in the past, when people had large families, We could question part 3. আচ্ছা কি বললো বুঝতে পারছেন? বলেন তো একজন। traits are just আবার একটু stereotypes শুনেন with no robust evidence to এল্ডেস্ট support চাইল্ড নিয়ে them. কি বলে। okay, but that's an interesting point. We Positive could start note by about outlining what previous research has shown. There are studies going back over 100 years. Yeah, so we could just run through some of the typical traits. Like the consensus seems to be that oldest children are generally less well adjusted because they never get over the arrival of a younger sibling. Right, but on a positive note, some studies claim that they were thought to be good at nurturing. Certainly in the past, when people had large families, they would have been expected to look after the younger ones. There is কি বললেন? প্রথমে কেয়ারিং। মানে কি হচ্ছে হ্যাঁ নার্চারিং মানে কেয়ার লাইক নার্চারিং, শুধু নার্চারিং কিন্তু পরবর্তীতে কিন্তু আরেকটু ব্যাখ্যাও দিয়ে দিছে যে দে আর এক্সপেক্টেড টু লুক আফটার দ্য লার্জ ফ্যামিলি বা আদার মেম্বার্স। জি ঠিক আছে, সো দেখেন শুরুতে আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে এতক্ষণ অডিওটা ছেড়ে যে শুরু থেকে এই পর্যন্ত এই প্রথম কোশ্চেন আসতে কিন্তু প্রায় 10 to 15 সেকেন্ডসের মতো কথা বলে ফেলছে। সো আপনার ফোকাস থাকতে হবে, মাউস থাকবে এখানে, যেমন আমি এল্ডেস্ট চাইল্ড কখন বলতেছে এটার জন্য আমি ওয়েট করতেছি যে এখানে মাউস নাড়াচ্ছি যে কখন বললো এল্ডেস্ট চাইল্ড বলে কোন ইনফরমেশনটা যখনই বলছে নার্চারিং তখন আমরা হ্যাঁ এখান থেকে দেখতেছি কেয়ারিং, পরবর্তীতে আবার একটু বললো তখন আমি আরও শিওর হইলাম যে এই আইডিয়াটার সাথে ম্যাচ করতেছে। সো আমরা আইডিয়াটা পিক করতে হবে। আচ্ছা এবার 22 এটা আপনারা বলবেন আমাকে যে আপনাদের কি মনে হয়, ঠিক আছে? সো এখন মিডল চাইল্ড কি বলে সেটা আমরা একটু শুনবো। There isn't such a clear picture for middle children, but one trait that a lot of the studies mention is that they are easier to get on with than older or younger siblings. Generally, কি বুঝলেন? কোঅপারেটিভ কেন? যে একটা লাইন বলছিল যে দে আর ইজিয়ার টু গেট, ইজিয়ার টু হ্যাঁ হ্যাঁ রাইট। সো তারা হচ্ছে বাকি সিবলিংদের সাথে সেটা বড় হোক আর ছোট হোক তারা খুব ইজিলি কোঅপারেশন বা ইজিলি মিশে যেতে পারে। সো এই আইডিয়াটা বোঝানো হচ্ছে। সো এইখানে আলটিমেটলি কোনটা আসতেছে? কোঅপারেটিভ। সবাই কি বাকি দুজন কি ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার আমি 23 থেকে 26 পর্যন্ত ছাড়বো এবং এটা আপনাদেরকে করতে হবে একদম শেষে, যে আমি অডিওটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে শুনবো যে কে কোন আনসারটা পিক করলেন, ঠিক আছে? সব ওকে ওকে, সবার সামনে ওপেন আছে তো নাকি কোশ্চেনটা? হ্যাঁ ওপেন আছে। ওকে, আমি অডিও ছাড়ছি আমার তাহলে। আচ্ছা আচ্ছা, আপনি আর আমি একসাথে করবো না, সমস্যা নেই, আপনি আমার স্ক্রিনের দিকে দেখেন। আগে একটু এগুলা নোট ডাউন করে নেন যে এরপরে কি 23 কি ইয়াংগেস্ট চাইল্ড, তারপরে এ টুইন। সামনে কি খাতা কলম আছে তো নাকি মিনাজ ভাই? জি ভাই। সো আপনি জটপট এগুলো একটু লিখে ফেলেন তো, জাস্ট এই পয়েন্টগুলো যে কোনটা কি। একটা হচ্ছে 23 হচ্ছে ইয়াংগেস্ট চাইল্ড, এরপরে যেটাই শুনবেন আপনি ইয়াংগেস্ট চাইল্ড, তারপরে টুইনদের নিয়ে কথা বলবে, তারপর অনলি চাইল্ড, তারপরে মাচ ওল্ডার সিবলিংস, চাইল্ড উইথ এ মাচ ওল্ডার সিবলিং, যে বাচ্চার অনেক বড় বড় ভাই আছে, থাকে না যে এক ভাই বোনের মধ্যে 10 বছর 13 বছরের গ্যাপ। লিখে ফেলছেন? তাহলে এবার আমি শুধু আইডিয়াগুলো সামনে রাখলাম মিনাজ ভাইয়ের জন্য, আপনি এগুলো দেখতে পারবেন। এবং এখন আমি অডিওটা ছাড়তেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে নেক্সটে কার কথা বলবে? youngest child. The youngest child, okay. really eager to please and helpful, although that's certainly not accurate as far as my family goes. My middle brother was a nightmare, always causing fights and envious of whatever I had. As I said, none of this seems to relate to my own experience. I'm the youngest in my family, and I don't recognize myself in any of the studies I've read about. I'm supposed to have been a sociable and confident child who made friends easily, but I was actually terribly shy. Really? That's funny. There have been hundreds of studies on twins,
but mostly about nurture versus nature. There was one on personality which said that a twin is likely to be quite shy in social situations because they always have their twin around to depend on for support. My cousins were like that when they were small. They were only interested in each other and found it hard to engage with other kids. They're fine now, though. Only children have had a really bad press. A lot of studies have branded them as loners who think the world revolves around them because they've never had to fight for their parents' attention. That does seem a bit harsh. One category I hadn't considered before was children with much older siblings. A couple of studies mentioned that these children grow up more quickly and are expected to do basic things for themselves, like getting dressed. I can see how that might be true. Although I expect they're sometimes the exact opposite, playing the baby role and clamoring for special treatment. সো এই হচ্ছে আপনার অডিও ফিনিশ হইলো। এবার সবাই কি প্রত্যেকটা অপশনের জন্য নিজের একটা আইডিয়া পিক তো করতে পারছেন, সেটা ভুল হোক আর সঠিক হোক? হ্যাঁ। ওকে, সো আমি এবার এক এক করে আপনাদের থেকে শুনতে চাইবো। প্রথমত 23 ফর দ্য ইয়াংগেস্ট চাইল্ড। মিনাজ ভাই, আপনি কি চুজ করলেন? আমাকে বলছেন ভাই? না, আমি মিনহাজ ভাইকে বলছি। আচ্ছা আচ্ছা। ভাইয়া এ। ইয়াংগেস্ট চাইল্ডের জন্য এ, আউটগোয়িং। আচ্ছা, এবার বাকি দুইজন। সুমি আপা, আপনি কোনটা পিক করলেন? আউটগোয়িং। আর জানাত আপা, আপনি? 23 নাম্বার। হ্যাঁ। এ আউট। এবার আপনাদের সবাই যেহেতু সেম অপশন পিক করছেন, এবার আপনাদের সবার থেকে আমি এটার পিছনে একটু লজিক শুনতে যাচ্ছি, কেন এ? কারণ ওখানে বলতেছিল তার অনেক সোশ্যাল আর ফ্রেন্ডের সাথে আউটিং করে এরকম আর কি। হ্যাঁ, মানে সে খুব ইজিলি ফ্রেন্ড বানাইতে পারে বা সোশ্যাল। হ্যাঁ, খুব সোশ্যাল, হ্যাঁ, খুব মিশুক টাইপের। ওকে, আর বাকি দুইজন আপনাদের লজিকটা কি সেম? হ্যাঁ। ওকে, জি ভাই। সো 23 অপশন এ, ইউর আনসার ইজ কারেক্ট। আচ্ছা, এবার আসি 24 টুইন নিয়ে কে কি দিছেন? হ্যাঁ, ই দিয়েছে। আমি দিচ্ছি ইন্ট্রোভার্টেড। মিনাজ ভাই, আপনি? আচ্ছা, ইন্ট্রোভার্ট কেন হয়েছে বলেন তো? ওখানে বলছিল একটা হাই ফিল করে, তারপর আরো কি বলছিল হ্যাঁ, আমি রাইট। বলে সো গেছি। আমাদের তো শাই শোনার পরে আর কোনো ওয়ার্ডের দরকার পড়ে নাই, আশা করি যে এটা পিক করতে। সো টুইনের আনসার হচ্ছে কত নাম্বার? ই নাম্বার। এবার আসি এরপরের নেক্সট কোয়েশ্চেনে ছিল এন অনলি চাইল্ড। এটা কে কি দিছেন? বি। বি। জানাত আপা, আপনি? হ্যাঁ, বি দিয়েছে। বি। সুমি আপা, আপনি? এটা আমি ভাই মানে ভুলে গেছি, আমি ক্যাচ করতে পারি নাই। আচ্ছা, এটা বি কেন? হ্যাঁ, ওই যে বলছে যে who thinks the world revolves around them, এটা বলছে। এক্স্যাক্টলি। যে এখানে অডিওতে কি বলছে? অডিওতে বলছে যে অনলি চাইল্ড যারা, তারা এমনিতেই মানে একটু লনলি থাকে এবং হু থিঙ্ক দ্য ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড দেম, মানে পুরো পৃথিবীটা তাদের জুড়ে, তাদের জগৎ তাদের জুড়ে। সো এটা মানে সেলফিশ বোঝাচ্ছে। নার্সিসিস্ট টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো বুঝতে পারছি সুমি আপু? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ওকে, এবার আসি আমরা এরপরের কোশ্চেনে। কি ছিল এরপরেরটা? ছিল এ চাইল্ড উইথ আমি মাচ ওল্ডার সিবলিংস। অ্যাটেনশন সিকিং। অ্যাটেনশন সিকিং দিছেন। আর জান্নাত আপা, আপনি? হ্যাঁ, হচ্ছে এটা আমি ইন্ডিপেন্ডেন্ট দিছি। আর মিনাজ ভাই, আপনি? ইন্ডিপেন্ডেন্ট দিছে। আচ্ছা, এবার জান্নাত আপু আপনি বলবেন ইন্ডিপেন্ডেন্টের পিছনে লজিক, এবং সুমি আপু আপনি বলবেন হোয়াই ইউ হ্যাভ চোজড অ্যাটেনশন সিকিং। মানে ওখানে এরকম বলছিল যে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে বেসিক থিংস গুলা নিজেরা করে, ড্রেসিং যেমন, এরকম একটা কথা। রাইট। আর সুমি আপু আপনার? মানে আমার মনে হইলো যে বলছে যে ওরা সহজে অ্যাটেনশন পায় বা অ্যাটেনশন পাইতে পছন্দ করে, এরকম কিছু একটা। আচ্ছা,
এইখানে কিন্তু ওদেরকে যেটা জানাতে বলছে যে ওই অডিওতে কিন্তু বলছে যে তারা মানে যে বড় সিবলিংস তারা কি এক্সপেক্টেড মানে তারা তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং এক্সপেক্টেড টু ডু বেসিক থিংস ফর দেমসেলভস, মানে তারা নিজেদের কাজ কিছু বেসিক কাজগুলো নিজেরা করবে, দ্যাট মিনস দে উইল বি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, বুঝতে পারছি? জি জি বুঝতে সো এটা পারছি। আরও ফোকাস থাকলে তখন আরও আমরা ভালোভাবে ক্যাচ করতে পারবো। সো এখন আমি কেন 23 থেকে 27 আমি একটা একটা করে অডিও স্টপ করে আবার ছাড়ি নাই কেন, কারণ মানে একসাথে যে সবগুলো আসবে ইনফরমেশন একটা একটা করে শুনলেও তো সবাই ক্যাচ করতে পারবেন। একসাথে হইলে ওই যে কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছে কি না বা আপনারা মানে এই ফেজের জি ভাই, ওইটাই হচ্ছে প্র্যাকটিসের দরকার বেশি করে, মানে ইন্ডিভিজুয়ালি হলে তো রাইট, তখন আমরা জানি যে এর মধ্যেই অ্যান্সার আছে, হ্যাঁ। বাট সো যখন সবকিছু বলে তখন একটু কনফিউশন। রাইট, সো এই জন্যে প্র্যাকটিস করতে হবে সব সময়, কখনোই একটা একটা করে আমি হয়তো ওই যে 21 এবং 22 একটা একটা করে কেন জাস্ট আপনার জন্য বুঝেন যে হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি লুকিং ফর এবং কোন জিনিসটা কিভাবে ক্যাচ করতে হবে। বাকি আপনারা যখন প্র্যাকটিস করবেন 21 থেকে যদি আপনার সাপোজ এই কোয়েশ্চেনটা যদি প্র্যাকটিস করেন বাসায়, আপনি যখন অডিও ছাড়বেন এবং শেষ পর্যন্ত আপনি A to Z আপনার ভুল হোক, ইউর পিক উড বি ভুল মানে মিস্টেক হতে পারে, বাট আপনি এগুলা একসাথে খাতায় লিখে বা আপনার আনসারটা আপনি পিক করে দেন মিলাইতে যাবেন যে হ্যাঁ আমার কোন জায়গায় ভুল হয়েছে। এবং এই ইনফরমেশনটা যেমন আপনার ক্ষেত্রে যদি আমি বলি যে কোনটার ক্ষেত্রে যেন যে অনলি চাইল্ড, সো আপনি অনলি চাইল্ডের কোন ইনফরমেশনটা আপনি মিস করলেন, যে কেন মিস হলো এটা আবার, বা 26 নাম্বার যে এখানে আমি কেন অ্যাটেনশন সিকিংটা বুঝলাম, কোন ইনফরমেশনটা তাহলে আমি মিস করলাম। সো এই জিনিসটা তখন পরবর্তীতে আপনি যে রিভাইজ করতে যাবেন, বাট একটা একটা করে কখনোই যাবেন না। তখন একটা একটা করলে হবে কি যে আপনি হ্যাঁ ক্ষণস্থায়ী একটা খুবই কনফিডেন্স পাবেন, মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন থাকবে, ও আমি তো সবই পারতেছি, ঠিক আছে। বাট যখন ওই অ্যাকচুয়াল থিং যেটা ম্যাটার করে যে আপনি সবই জানেন, স্ট্র্যাটেজি জানেন, আপনি কীভাবে করতে হয় সেটাও জানেন, বাট আপনি একসাথে সবগুলা যখন করতে যাবেন তখন দেখবেন যে ঘাবড়ায় গেছেন। সো এইটা প্র্যাকটিসটা এইভাবে করতে হবে। সো এখন আমাকে বলেন যে আলটিমেটলি ম্যাচিং ইনফরমেশন নিয়ে কারো কোনো ডাউটস আর কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, বা আমরা কি বুঝতে পারছি কিনা টোটাল বিষয়টা কিভাবে থাকে, কোয়েশ্চেনটা প্যাটার্নটা কেমন থাকে, কোয়েশ্চেনের আস্কিংগুলো কী কী এবং কোয়েশ্চেন থেকে কীভাবে সলভ করতে হবে। জি ভাই বুঝতে পারছি, প্র্যাকটিস করতে হবে। জি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সবগুলো। এবং আমি একটা একটা করে টপিক শেষ করে যাচ্ছি, এর মানে কিন্তু এই না যে আমি প্রিভিয়াসগুলো আপনারা প্র্যাকটিস করবেন না, আপনাদের কিন্তু যেটা শেষ হবে নতুন যখন একটা টপিক অ্যাড হবে, সাপোজ যে আজকে এই টপিকটা অ্যাড হলো আপনাদের জন্য, এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেন টাইপটা যে ম্যাচিং ইনফরমেশন, এখন আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি কিন্তু বাসায় শুরু থেকে প্রত্যেকটাই একবার একবার করে চোখ বুলায় আইসা দেন এটা নিয়ে বসবেন যে হ্যাঁ তাহলে আজকে নতুন কি পড়লাম এটা, তাহলে এটা আজকে একটু প্র্যাকটিস করি। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ। সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, সো আজকে এই পর্যন্তই। এবং বলেন যে বাকি আপনাদের লিসেনিং তো আমরা কোশ্চেন টাইপগুলো এখন বলতে গেলে যে লিসেনিংয়ের আমাদের সবগুলাই যতগুলো একটু কমপ্লেক্স ছিল মোটামুটি সবগুলো কোয়েশ্চেন টাইপে আমাদের করা হয়েছে। এখন যেগুলো আছে এগুলো গ্যাপ ফিলিং ক্যাটাগরির বা অন্যান্য যে ক্যাটাগরির থাকে এগুলো একটু হয়তো কমপ্লেক্স থাকে বা একটু সিনোনিমিয়াস থাকে অনেক বিষয়। সো ওগুলো আমরা প্র্যাকটিস করবো, যেমন পার্ট 4-এ টোটাল 31 থেকে 34 পর্যন্ত একটা গ্যাপ ফিলিং টাইপ থাকে, যেটাতে পুরো একটা রিসার্চ টপিক বা একটা লেকচার থাকে, ওই লেকচারটা গ্যাপ ফিলিংটা ক্যাচ করতে হয়। সো ওইগুলা কোন অ্যাটিটিউডে আমাদেরকে ফেস করতে হবে এবং ওগুলা কীভাবে ক্যাচ করতে হবে সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, এবং আপনারা সবগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। এবং এখন আমাকে বলেন যে আপনাদের স্পিকিংয়ের কী অবস্থা, বাসায় কি স্পিকিং যার যার মতো করে প্র্যাকটিস করেন আপনারা? হ্যালো, আমি আমি করি ভাই, সুযোগ পাইলেই করি, আসলে চেষ্টা করি, বা নিজে নিজে দেখা যায় রিডিংটা আমি লাউডে পড়ার চেষ্টা করি সব সময়, তাতে আমার মনে হয় আমার জড়তা কাটে, আমার এটা মনে হয় আর কি। এক্স্যাক্টলি, এটা একটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি, বিকজ আপনি যখন রিডিং জোরে জোরে পড়বেন, বিকজ আপনার জিহ্বা এবং আপনার মুখটাকে তো আগে ইউজ করতে হবে ইংলিশ বলার হ্যাঁ জন্য, তখন আপনি বলবেন না, মুখটাকে ইউজ করতে হবে, ব্রেইনটাকে ইউজ করতে হবে, মানে পুরো বডিটাকে আপনার ইউজ করতে হবে যে না আমি ইংলিশ বলতে পারবো স্মুথলি বা উইথাউট এনি হেজিটেশন। সো আপনারা বেসিক যেই মানে আইএলসের যেই টাইপগুলো পার্ট 1-এ যে টাইপগুলো কোয়েশ্চেন হয়
ওই কোয়েশ্চেনগুলো চ্যাট জিপিটিতে অথবা ওই যে আপনার রিসোর্সে গেলে অলরেডি আমাদের কিছু টেমপ্লেট টাইপ কিছু দেওয়া আছে, অ্যান্ড দোজ টেমপ্লেটস আর নট জাস্ট ফর মেমোরাইজিং। আপনারা ওইটা কখনোই মেমোরাইজ করতে যাবেন না, ওইটার থেকে আইডিয়া নেবেন কিভাবে বলতে হয়, কোন প্যাটার্নে বলতে হয়। এবং স্পিকিং পার্ট 1-এর উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম, বেসিক একটা ক্লাস, ওইটার ক্লাস মেটেরিয়ালগুলো আপনারা একটু দেখবেন। নেক্সট ক্লাসে যেই দিন ক্লাস হবে ওই দিন আমরা পার্ট 1 নিয়ে ফাইনালি একটা ডিসকাশন করব। ডিসকাশন পার্ট স্পিকিং পার্ট 1 ফাইনাল নিয়ে একটু ডিসকাশন করে দেন আমরা লিসেনিংয়ে মুভ করব। দেন স্পিকিংটা যেহেতু আমাদের গ্র্যাজুয়ালি, এটা স্পিকিং একটা জিনিস যেটা হচ্ছে গ্র্যাজুয়ালি আপনাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? সো এটা আমাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন নিজের সাথে হোক, চ্যাট জিপিটির সাথে হোক, মানে নিজে নিজে জাস্ট একটু নিজের সাথে একটু কথা বললেন, একটু ফ্লুয়েন্টলি কথা বলেন, একটু চেষ্টা করলেন। আপনার এখন টার্গেট থাকবে যে আমি কতক্ষণ কথা বলতেছি এইটা না, আপনার টার্গেট থাকবে যে ওই টেমপ্লেট বলেন বা ওই ইনফরমেশনগুলো বলেন, ওগুলো দেখে যে কোন প্রশ্নের, যেহেতু প্রশ্নগুলো যেগুলো কোশ্চেন করবে আস্ক করবে আপনাকে স্পিকিংয়ে, ওগুলো কিন্তু একটা প্যাটার্ন, বা ওই প্যাটার্নটা কিন্তু আমরা সবাই এইটুকু আমরা ইউজ টু হইতে পারি যে হ্যাঁ কী টাইপ কোশ্চেন হয় আমরা সবাই জানি। সো ওই টাইপগুলো নিয়ে একটু ইউজ টু হইতে হবে যে ওই কোশ্চেন বললে আমাকে কোন ইনফরমেশন দিয়ে আনসার দিতে হবে, মানে কী বলবেন এটা জানার জন্য জাস্ট ওই টেমপ্লেটগুলো, এবং বলতে হবে আপনার নিজস্বতা নিয়েই, কখনো মেমোরাইজ করার চেষ্টা করবেন না। সো আলটিমেটলি আপনারা এইভাবে দেখে আসবেন। আমরা নেক্সট ক্লাসে তাহলে স্পিকিং নিয়ে কথা বলবো এবং স্পিকিং প্র্যাকটিস করার চেষ্টা করব, কার কোথায় কোন বিষয় নিয়ে ইস্যু হয় বা প্রবলেম ক্রিয়েট হয় সেগুলো সলভ করার চেষ্টা করব। সবাই কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।